কথা না বলে গল্প শুরু করা যাক। নিচে নামতে প্রমা এসে বলল মেঘা নাকি আমার সাথে দেখা করার জন্য রাজি হয়েছে। প্রমার থেকে মেঘার ফোন নাম্বার নিলাম। এখন অবশ্য নিজের ভেতরে কেমন কেমন অনুভূতি হচ্ছে। এই অনুভূতির কথা শুধু ছেলেরা বলতে পারবে। আমার অবশ্য এমন অনুভূতি প্রকাশের সুযোগ হয়েছিল। যাই হোক, সেটা অন্যদিন সবার সাথে শেয়ার করব। এখন গল্পে যাওয়া যাক। প্রেমে পড়লে পৃথিবীর সব মানুষের মাঝে কিছু পরিবর্তন আসে। আমার মাঝেও কিছু অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলাম। তবে কি আমিও সেই শ্যামবর্ণ বহুরূপী মায়াবিনীর মায়ার জালে ফেসে গেলাম? মুহূর্তেই মনে হতাশা সৃষ্টি হলো। প্রমা বলেছিল মেঘার বিয়ে ঠিক হয়ে আছে। কি অদ্ভুত, আমি সেটা জেনেও মেঘার প্রতি মায়ের অনুভূতি সৃষ্টি করছি। আর আমি একদিক দিয়ে একতরফা ভাবছি কেন? মেঘাও যে আমাকে নিয়ে ভাবে। মেঘার মনেও তো আমার প্রতি অনুভূতি সৃষ্টি হওয়া চাই। কত বোকা হচ্ছি দিনের দিন। মেঘার ফোন নাম্বারটার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছি। ফোন দিতে সাহস পাচ্ছি না। কি না কি ভাবে, তাই SMS দিলাম। হাই লিখে বসে আছি অনেকক্ষণ যাবত, কোনো রিপ্লাই নেই। গালিবার মুটকো রেডি হচ্ছে। আমি সোফায় বসে মেসেজের রিপ্লাইয়ের অপেক্ষা করছি। একটা সময় মনে হলো রিপ্লাই বুঝি আর পাবো না, তবুও আশা ছাড়িনি। হঠাৎ নোটিফিকেশন বেজে উঠলো। মেঘা রিপ্লাই দিয়েছে। কে আপনি? রিপ্লাই দিলাম পাওনাদার। মেঘা বলল, ও আপনি সেই কিপটে লোকটা? আমি বললাম নিজের টাকা চাচ্ছি, এখানে কিপটেমির কি দেখলেন? মেঘা বলল, বারে 500 টাকারই না একটা মামলা, এর জন্য আপনার ঘুম আসছে না? আমি বললাম 500 টাকা নয়, 5000 হয়েছে এখন। মেঘা বলল, কি? আমি বললাম আপনি যেখানেই থাকুন না কেন অতি তাড়াতাড়ি আমার টাকা নিয়ে আমার সামনে হাজির হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। মেঘা বলল, বুঝেছি, টাকার জন্য আপনার খাওয়া দাওয়া বন্ধ হয়ে আছে। কোথায় দেখা করবেন? আমি বললাম আপনি বলেন কোথায় আসতে হবে। মেঘা একটা ঠিকানা দিল। আমি বললাম কখন আসবো? মেঘা বলল আধা ঘন্টার ভিতরে। আমি বললাম ওকে। মনে মনে লাড্ডু ফুটছে, মেয়েটাকে আবার দেখতে পাবো। হোক না সে পরের। প্রিয় মানুষকে দেখার মাঝেই অধিক আনন্দ। গালিব ড্রাইভ করছে, আমি তার পাশে, আর মুটকো পেছনে। ইচ্ছে করছে স্টিয়ারিংটা খুলে মাথায় বাড়ি দেই। এমন ভাবে অভিনয় করছে আমার কাছে এখন আমাকেই সন্দেহ লাগছে। আমি মেঘ না সে মেঘ। এখন উলট পালট কিছু জিজ্ঞেস করাও যাবে না, তাহলে মারজানা বেগম আমার অবস্থা বেহাল করে ছাড়বে। গালিবকে মেঘার দেওয়া ঠিকানা দেখালাম। আমি বললাম এই ঠিকানায় ইমার্জেন্সি ভাবে নিয়ে চল। গালিব বলল, কেন? আমি বললাম একজন আসছে দেখা করবে। পেছন থেকে মুটকো বলল, ব্রো ডেটে যাবে গার্লফ্রেন্ডের সাথে? আমি বললাম মুটকো বলল, ওকে নো প্রবলেম, আমরাও আছি তোমার সাথে। মুটকোকে কিছু বলার মতো ইচ্ছে এখন নেই। অযথা মুড নষ্ট করতে চাই না। মুটকোর কথার রিপ্লাই না দিয়ে তাকে থামানো গেলেও গালিবকে কে থামাবে? বেস্ট ফ্রেন্ড থাকলে যা হয় আর কি। কি সব উদ্ভট কথা বলছে, একদম হানিমুন পর্যন্ত চলে গেছে সে। নদীর পাড়ে বেশ মনমুগ্ধকর একটা পরিবেশ। এদিক দিয়ে বয়ে গেছে নদীর ছোট্ট একটি শাখা। এপার ওপার পারাপারের জন্য রয়েছে অসংখ্য নৌকা। বিকেল বেলা আসতে পারলে বেশ ভালো হতো। সময় অতিক্রম করে আধা ঘন্টা অতিবাহিত হতে লাগলো, কিন্তু কারো আসার নাম নিশানা নেই। গালিব তো কখন থেকে বলতে শুরু করেছে আজকে আর আসবে না, কিন্তু মোটু কিছু বলেনি। সময় আস্তে আস্তে অতিবাহিত হতে লাগলো। অনেকগুলো মেসেজ দিলাম, কোনো রিপ্লাই নেই। এখান থেকে নাকি বেশি দূর নয় পাত্রের বাড়ি, তাই গালিব আর মুটকুকে পাঠিয়ে দিলাম। আমি গালিবের সাথে আবার বিকেলে এসে দেখে যাব বরকে। কি ভেবে যেন 2 ঘন্টা বসেছিলাম জানি না, কিন্তু মেঘার না আসার কারণটা বুঝতে পারছি না। ফোন দিলে আবার কে না কে ধরে বসে সেটা ভেবে আর ফোনও দিলাম না। মেঘার প্রতি ভ্রান্ত ধারণা সৃষ্টি হওয়ার আগেই উঠে দাঁড়ালাম। কেননা প্রিয় মানুষের প্রতি কখনো ভ্রান্ত ধারণা তৈরি করতে নেই। যত সম্ভব তার ভুল ত্রুটি কোনো কারণ ভেবে সেটা ভুলে যাওয়া ভালো। হয়তো মেঘা কোনো কাজে আটকে গেছে, এই জন্যই আসতে পারেনি। তবে প্রশ্ন একটা মনের কোণে রয়েই যায়। অন্তত মেসেজ দিয়ে বলতে পারতো ব্যস্ত আছি। গালিবকে ফোন দিলাম আমাকে এসে নিয়ে যাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, আপনি কি বোর হচ্ছেন, কিছু মজা করতে চান? তাহলে আজ আমি 1xbet নামের একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। এখানে মজা করার পাশাপাশি রয়েছে পুরস্কার জেতার সম্ভাবনা। এখানে সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবেন। আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারেন, যেমন কোন দল জিতবে, কত রান করবে ইত্যাদি। এবং BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ আরো অনেক কিছু পুরস্কার জেতার সুযোগ রয়েছে। আর হ্যাঁ, বিখ্যাত PSG ও সিরিয়া এখানের স্পন্সর, তাই অবিশ্বাসের কোনো কথাই আসে না। এখানে ক্রাশ ও নতুন চিকেন রোড গেম সহ আরো বিভিন্ন ধরনের গেম রয়েছে, যেগুলো খেলে রয়েছে সহজেই টাকা জেতার সম্ভাবনা। আর রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড অনফায়ার ব্যবহার করে প্রথমবার জমাতে পান 12,000 টাকা পর্যন্ত ও ফ্রি স্পিন। আপনি সহজেই পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টের লিংক থেকে অথবা গুগলে 1xbet সার্চ করে আমার দেওয়া প্রোমো কোড অনফায়ার ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন এবং বোনাস পান। তরির হবুবর দেখে মাথা গরম হয়ে গেল। এটা ছেলেপক্ষের বাড়ি দেখে কোনো রকম দাঁতে দাঁত চেপে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছি। রাগে শরীর কাঁপছে। গালিব চুপ হয়ে আছে। ছেলেটা হলো অটিস্টিক, মানে তার এখনো মানসিক বিকাশ হয়নি। ছোট বাচ্চাদের মতো আচরণ করে। বুঝেছি, ছেলের বাবার টাকা পয়সা দেখে মারজানা বেগম বিয়েটা ঠিক করেছে। এমনিতেই তরি বাক প্রতিবন্ধী, আবার একটা মানসিক রোগীর সাথে বিয়ে হচ্ছে। এই সংসার তো 1 মিনিটেও সুখী হবে না। আমি আর গালিব হতাশ হলেও মোটকুশের দিব্যি বলে যাচ্ছে। গালিব, পাত্র কিন্তু
ফার্স্ট ক্লাস। আমার হেভি ভালো লেগেছে। ইচ্ছে করছিল ওর মুখ বরাবর শরবতের গ্লাসটা ছুঁড়ে মারি। গালিব বুঝতে পারে আমার অবস্থা। গালিব ততক্ষণে আমার হাতটা ধরে ফেলে। শালা মোটা, চোখে দেখে না এটা নাকি ফার্স্ট ক্লাস পাত্র। রাখ, আগে বিয়েটা ভাঙ্গি। তোর মুখোশ যদি আমি প্লাস দিয়ে টেনে টেনে না খুলছি তাহলে আমি আসাদুজ্জামানের ছেলে না। পকেটে মোবাইল বেজে উঠলো। রাগটা সংযত করে মোবাইলটা পকেট থেকে বের করলাম। দেখলাম মেঘার নাম্বার থেকে ফোন এসেছে। সাথে সাথে সুইচ অফ করে দিলাম। এই মেয়েকে এত ভেসে আসেনি যে একটা মেয়ে তাকে আঙ্গুলের ইশারায় নাচাবে আর সে নাচবে। এমনি মন মেজাজ ভালো না। ভর দুপুর বেলা শুয়ে আছি গালিবের রুমে। তরির চিন্তায় মাথা নষ্ট হবার জোগাড়। কিভাবে বিয়েটা আটকানো যায় সেটাই ভাবছি। এখন সব প্ল্যান বাদ দিয়ে হলেও তরির বিয়েটা আটকানোর চিন্তা করতে হবে। তরির প্রতি এমন ভিন্ন আচরণের জন্য বাড়ির প্রতিটা সদস্যকে কঠিন জবাব দিতে হবে। চিন্তা করতে করতে এক সময় চোখ দুটি লেগে আসলো। হারিয়ে গেলাম গভীর ঘুমে। শ্রাবণের মেঘাচ্ছন্ন বিকেল। মেঘা ছাদে বসে বৃষ্টির অপেক্ষা করছে। আমি গেটের দরজার পাশে দেয়ালটায় হেলান দিয়ে ওর রূপের মাধুর্যে হারিয়ে যাচ্ছি। হঠাৎ শুরু হলো মুষলধারে বৃষ্টি। মেঘার মুখে অট্টহাসি। চোখ বুজে দুহাত প্রসারিত করে বৃষ্টির পানির স্পর্শ অনুভব করছে। ওর লম্বা চুলগুলো ভিজে একদম একাকার। নিজেকে ধরে রাখতে পারিনি। হাঁটি হাঁটি পা পা করে গিয়ে মেঘাকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। আমার স্পর্শ পেয়ে মেঘা আমাকে ছাড়িয়ে লজ্জায় দৌড় দিল। বাড়ির ছাদ ছিল পুরনো, দেয়াল ছিল ভাঙা। এক পাশের অংশ বিলীন হয়েছে বহু আগে। মেঘা নিজেকে সামলাতে পারেনি। শ্যাওলাতে পিচ্ছিল খেয়ে একদম ছাদ থেকে পড়ে গেল। আমি মেঘা বলে চিৎকার মেরে লাফ দিয়ে ঘুম থেকে উঠলাম। পুরো শরীর এখনো কাঁপছে। মনে হচ্ছে এটা বুঝি বাস্তবে এখনই ঘটলো আমার সাথে। আশেপাশে তাকিয়ে দেখি কেউ নেই। যাক, কেউ তাহলে টের পায়নি। কিন্তু স্বপ্নের ব্যাখ্যাটা বুঝতে পারছি না। মেঘার সাথে তো তেমন কিছু হয়নি আমার। তাহলে এমন স্বপ্ন কেন দেখলাম? অবশ্য বিজ্ঞান বলে এগুলো সব মস্তিষ্কের কাজ। তবে এই স্বপ্নটা মস্তিষ্কের কাজ ভাবাটা আমার হবে সব থেকে বড় বোকামি। নিশ্চয়ই এর দ্বারা আমাকে কোনো ইঙ্গিত প্রদান করা হয়েছে। এর উত্তর শুধু আনাস দিতে পারবে। ফ্রেশ হয়ে এসে আনাসকে ফোন দিলাম, কিন্তু ফোন উঠাচ্ছে না। ঘড়ির দিকে তাকিয়ে দেখি আসরের নামাজের সময় হয়ে গেছে। নিশ্চয়ই আনাস মসজিদে আছে। পরে দেখি ট্রাই করে। রুম থেকে বের হয়ে বাইরে চলে আসলাম। স্বপ্নটা দেখার পর থেকে নিজের মনের মাঝে কেমন অস্থিরতা কাজ করছে। হঠাৎ মোবাইলের নেটওয়ার্ক ডিস্টার্ব দেওয়া শুরু করলো। 3G নেট সঠিকভাবে পাচ্ছে না। এদিকে আনাসের থেকে স্বপ্নটার ব্যাখ্যা জানার জন্য মনটা কেমন ব্যাকুল হয়ে আছে। মোবাইলের নেটওয়ার্ক খুঁজতে খুঁজতে এসে পড়লাম বাড়ির দক্ষিণ দিকের দেয়ালে। অনেক সুন্দর সুন্দর বৃক্ষরোপণ করা। গাছগুলোর দূরত্ব বেশি না হয় জায়গাটা একটু ঝোপঝাড়ের মতো লাগছে। একটু দূরে দেখলাম মারজানা বেগম ফোনে কার সাথে যেন কথা বলছে। কথাগুলো শোনা আমার জরুরি। প্রতিটা জিনিস আমাকে খুঁটিয়ে দেখতে হবে। হাল ছাড়লে চলবে না। জবা ফুল গাছটার আড়ালে যাওয়া যাক। অনেকটা জায়গায় আচ্ছন্ন, সাইজে বেশ বড়। গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম ঝোপের আড়ালে। শুধুমাত্র এইটুকু কথা শুনলাম, আমার ছেলেকে পেয়েছি, এটাই আমার কাছে যথেষ্ট। সে যা বলবে তাই হবে। নেক্সট টাইম আর এই বিষয় নিয়ে কোনো প্রকার কন্ট্যাক্ট করবেন না আমার সাথে। মারজানা বেগম চলে গেল। আমি ঝোপ থেকে বের হয়ে আসলাম। এখানেও রহস্য। কি হতে পারে বিষয়টা বোঝার চেষ্টা করছি। মোবাইল বেজে উঠলো। আনাস ফোন দিচ্ছে। ফোনটা রিসিভ করলাম। হ্যালো। আনাস বলল, কেমন আছিস? আমি বললাম ভালো, কোথায় ছিলি এতক্ষণ? আনাস বলল, আরে বলিস না, একজন পেশেন্ট এসেছিল। কি সব উদ্ভট কথা বলে। তার মাঝে নাকি মমির আত্মা প্রবেশ করেছে। আবার সে প্রাচীন মিশরীয় ভাষায় কথা বলছে মাঝে মাঝে। আমি বললাম সত্যি তো হতে পারে, প্রাচীন মিশরীয় ভাষা সহজ নয়। আনাস বলল, তুই একজন আর্কিটেকচার, তুই কি বুঝবি সাইকোলজির প্রবলেম? আমি বললাম আচ্ছা, এর ব্যাখ্যাটা কি বলতো? আনাস বলল, শোন, মানুষ যখন কোনো জিনিস নিয়ে অতিরিক্ত চিন্তা করে তখন সেটা তার মস্তিষ্কে বেঁধে যায়। সে এটা নিয়ে বিভিন্ন উদ্ভট চিন্তা ভাবনা করে। এক সময় যখন তার লিমিট ক্রস করে ফেলে তখন সে মানসিক রোগী হয়ে যায়। তার মস্তিষ্কে শুধু সেই চিন্তাগুলো সেভ হয়ে যায়। এর জন্য বারবার সে শুধু এই কথাগুলো বলে। রাস্তাঘাটে যে পাগলগুলো আছে দেখবি একজনের পাগলামির স্টাইল অন্যজনের সাথে মিলে না। তার আচরণ যেরকম লক্ষ্য করবি মনে করবি সে এক সময় এই বিষয়টা নিয়ে গভীর চিন্তায় মগ্ন থাকতো। তবে